এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। পরপর গুলির শব্দে থমকে দাঁড়িয়ে যায় সাবিহা, মিহিরিমা আর তাসফিয়া। তিনজনের মুখ পানি চেয়ে সামনের দিকে দৃষ্টি স্থির করে। তাদের থেকে কিছুটা দূরে 3-4টি কালো রঙের গাড়ি থামানো এবং কালো পোশাক পরিধান করা কয়েকজন লোক হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে মুখে কালো মাস্ক পরা 3জন গান তাক করে নিচের দিকে ধরে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে এরা 3জনই শ্যুট করছে। একজনই লোক মাটিতে পড়ে আছে রক্তাক্ত ভাবে। ওরা 3জনই ভয় পেয়ে যায়, যে কারোরই ভয় পাওয়ার কথা। সাবিয়া কাপা কাপা গলায় মিহিরিমা তাসফিয়াকে উদ্দেশ্য করে বলে, পালা সবাই, এরা হয়তো কোনো মাফিয়া। আমাদের দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ওই দুজনের মতো আমাদেরও গুলি করে মেরে মাটি চাপা দিয়ে দেবে। সাবিহার বলতে দেরি ওদের দৌড় দিতে দেরি হয় না। দৌড় দিতে গিয়ে ঘটে আর এক বিপদ। সাবিয়া তাসফিয়া দৌড়ে কিছু দূর যেতেই কানে ভেসে আসলো মিহিরিমার আর্তনাদ। থমকে দাঁড়িয়ে যায় দুজনে একে অপরের মুখ পানে চেয়ে পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় মিহিরিমা রাস্তার উপর পড়ে আছে। তখন ওরা একসাথে দৌড়ে পালাতে যেয়ে রাস্তার উপর পড়ে থাকা ইটের সাথে হোঁচট খেয়ে মিহিরিমা রাস্তার উপর পড়ে যায়। পায়ে ভীষণ ব্যথা পেয়েছে সে। কারোর আর্তনাদের আওয়াজ কানে আসতেই সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আয়ান, আরাফ ও আহির। এবার পরিচয় দেওয়া যাক। আমি মিহিরিমা সুলতানা, আমার বেস্ট ফ্রেন্ড সাবিহা, তাবাসসুম আর তাসফিয়া নূর। আমরা 3জনে একই রেস্টুরেন্টে জব করি। সেখানে কাজ শেষে বাড়ি প্রায় দিনই রাত হয়ে যায়। আজও তাই হলো। 3জনের রেস্টুরেন্ট থেকে বের হয়ে দ্রুত বাড়ি আসার জন্য একটা নির্জন শর্টকাট রাস্তা বেছে নিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই ঘটে এই ঘটনা। লোক 3জনের মধ্যে একজন জোরে বলে উঠল, কে ওখানে? বলিসেরা পিস্তল হাতে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। ছেলে 3জনকে পিস্তল হাতে এগিয়ে আসতে দেখে তাসফিয়া কাপা কাপা গলায় বলে, আজ আমাদের মৃত্যু নিশ্চিত। শেষবারের মতো সবাই সবাইকে দেখেন। তাসফিয়ার কথা শুনে সাবিয়া আরো ভয় পেয়ে যায়। আল্লাহ, আমাদের বাঁচাও। তাসফিয়া ও সাবিয়া দুজনের হাত শক্ত করে ধরে একে অপরের সাথে মিশে আছে। মিহিরিমা করুণ চোখে ওদের দুজনের কাণ্ড দেখছে। মিহিরিমা তো যায় অবস্থা। হোঁচট খেয়ে রাস্তার উপর বসে আছে আর যত দোয়া দুরুদ আছে পাঠ করছে। তাসফিয়া ও সাবিয়া দুজনের হাত শক্ত করে ধরে একে অপরের সাথে মিশে আছে। মিহিরিমা করুণ চোখে ওদের দুজনের কাণ্ড দেখছে। মিহিরিমার তো যায় অবস্থা। হোঁচট খেয়ে রাস্তার উপর বসে আছে আর যত দোয়া দুরুদ আছে পাঠ করছে। 3জন ওদের কাছাকাছি এসে দেখে একটা মেয়ে রাস্তার উপর বসে আছে, আর তার থেকে কিছুটা দূরে 2টো মেয়ে একে অপরের শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে দেখে বোঝা যাচ্ছে মেয়েগুলো খুব ভয় পেয়ে আছে। কে তোমরা? এখানে কি করছো? গম্ভীরভাবে কথাটা বলল। আরাফের কথায় কেউ কোনো জবাব দিল না। এবার আরাফ কিছুটা চিল্লিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না কেন? আরাফের চিল্লিয়ে বলায় মেয়েগুলো ভয়ে কিছুটা কেঁপে উঠল। আরাফ আবারও চিল্লিয়ে কিছু বলতে যাবে, তখনই আরাফের কাঁধে আহির হাত রাখে। আরাফ আর চোখে আহিরের দিকে তাকায়। আহির চোখের ইশারায় তাকে শান্ত হতে বলে। হাতের গান পকেটে ঢুকিয়ে আহির শান্ত কণ্ঠে প্রশ্ন করে, নাম কি তোমাদের? মিহিরিমা ভয় চোখে আহিরের দিকে তাকায়। আহির কিছু একটা আন্দাজ করতে পেরে মিহিরিমার সামনে হাঁটু কেড়ে বসে। ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। নরম কণ্ঠে কথাটা বলল আহির। মিহিরিমা বুঝতে পারলো এরা সত্যি বলছে, তাই মনে কিছুটা সাহস পেল। আয়ন ও আহিরের পাশে গিয়ে বসে পড়ল। ভয় যদি কমে গিয়ে থাকে তাহলে এবার আমাদের প্রশ্নের আনসার দাও প্লিজ। মিহিরিমা এবার জবাব দিল, আমি মিহিরিমা, ওরা 2জন আমার বেস্ট ফ্রেন্ড সাবিহা আর ও হলো তাসফিয়া। কথাটা বলে মিহিরিমা আরাফের দিকে তাকালো। আরাফ এতক্ষণ মিহিরিমার দিকেই তাকিয়েছিল। মিহিরিমাকে নিজের থেকে তাকাতে দেখে দৃষ্টি সরিয়ে ফেলল। আরাফ আবারও ওদের উদ্দেশ্য করে বলে, এইদিকে কি জন্য এসেছো? বাজে কয়টা এখন? শেষের কথাটা একটু জোরে বলল। আরাফের কথা মিহিরিমা আবারও কিছুটা ভয় পেল। এই লোকটা অনেক বেশি রাগী। মুখে মনে হয় কখনো কেউ মধু দেয়নি। তেতো করলা কোথাকার।
মনে মনে বলল। মিহিরিমাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আরাফ। কি হলো, কথা কানে যাচ্ছে না? মনে মনে বলল। মিহিরিমা চুপ থাকতে দেখে আবারও বলল। কি হলো, কথা কানে যাচ্ছে না? মিহিরিমা কিছুটা সাহস নিয়ে মিহি কণ্ঠে জবাব দিল। আসলে আমরা একটা রেস্টুরেন্টে জব করি, তার জন্য রাত হয়ে যায় বাসায় ফিরতে। বাড়িতে কেউ নেই তোমাদের? প্রশ্নটাই মিহিরিমাদের মন খারাপ হয়ে যায়। তিনজনেই একসাথে বলে ওঠে না। আরাফ দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। আয়ন ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলে, ওকে চলো তাহলে, আমাদের গার্ডরা তোমাদের বাড়িতে পৌঁছে দেবে। মিহিরিমা সাবিয়া ও তাসপিয়ার দিকে করুণ চোখে তাকালো। ওদেরও একই অবস্থা। তিনজনে করুণ চোখে একে অপরের দিকে চেয়ে আছে। ওদেরকে এমন চুপচাপ দেখে আরাফ আবারও জোরে বলে উঠল, একে অপরের দিকে তাকাতাকি না করে চলো। আর তুমি এখনো বসে আছো কেন? আজকে কি এখানে থাকার প্ল্যান করেছো? মিহিরিমা নিচের দিকে তাকিয়ে আছে। আরাফ খেয়াল করলো মেয়েটার পা রক্ত বের হচ্ছে। আরাফ দ্রুত হেঁটে মিহিরিমার কাছে চলে আসলো। আরাফকে নিজের কাছে আসতে দেখে মিহিরিমা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। সাবিয়া তাসপিয়াও প্রচুর ভয় পেয়ে গেছে। ওরা ভেবেছে এই বুঝি মিহিরিমাকে গুলি করে মেরে ফেললো। আর আয়ান আহির ভেবে নিয়েছে এই বুঝি মেয়েটা আরাফের হাতে চড় খেলো। ওদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে আরাফ মিহিরিমাকে পাঁজা কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। যে ছেলে মেয়েদের থেকে দূরে থাকে সে আজকে অচেনা একটা মেয়েকে কোলে উঠিয়ে নিল। আয়ান আহির অবাক হয়ে চেয়ে আছে আরাফের দিকে। তারপর ঘুরে সাবিয়া ও তাসপিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা দুজন ভালোই ভালোই যাবে নাকি তোমাদেরও কোলে করে নিতে হবে? আমার কিন্তু সমস্যা নেই কোলে নিতে। বলেই দুজনে এক পা এগিয়ে গেল। না না, আমরা হেঁটে যেতে পারবো, কোলে নিতে হবে না। বলেই তাসপিয়ার হাত ধরে দুজন আয়ান আহিরের পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা ধরল। তাসপিয়া মনে মনে বলল, তোদের কোলে উঠবো কি মরতে? একবার জানিয়ে বাড়ি ফিরতে পারলে শান্তি। মিহিরিমা আরাফের দিকে চেয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কালো মাস্ক পরে থাকায় চোখ আর কপাল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবে যেটুকু দেখা যাচ্ছে তাতেই মনে হয়েছে মারাত্মক সুন্দর এই পুরুষ। ভ্রুগুলো পাতলা, বেশি ঘন না, তবে অসম্ভব সুন্দর। আর চোখগুলো আরও আকর্ষণীয়, ঘন পাপড়ি, সিল্কি চুল কালো কিন্তু কিছুটা ব্রাউন ভাবও আছে। কপাল জুড়ে ছড়িয়ে আছে বাদামি রঙের চুল। মিহিরিমা এক ঠানে চেয়ে আছে আরাফের দিকে। আরাফ হঠাৎ আর চোখে মিহিরিমার দিকে তাকালো। দেখতে পেল মেয়েটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফ দৃষ্টি সরিয়ে সামনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, কি দেখছো? মিহিরিমা আনমনে জবাব দিল, আপনাকে। এখনো আগের মতোই তাকিয়ে আছে। হোয়াট? কি বললে তুমি? মিহিরিমার এবার হুঁশ আসলো। তাড়াতাড়ি উত্তর দিল, বলেছি আমাকে নামিয়ে দিন। আরাফ চুপচাপ আর কথা না বাড়িয়ে মিহিরিমাকে গাড়ির সামনে এনে নামিয়ে দিল। ততক্ষণে সাবিয়া, তাসপিয়া, আয়ান ও আহির ও ওদের কাছে চলে আসলো। আয়ান গার্ডদের উদ্দেশ্য করে বলল, এদের তিনজনকে তাদের বাড়িতে পৌঁছে দাও। গাড়িতে ওঠো তোমরা, গার্ডরা তোমাদের পৌঁছে দেবে। আহিরের বলতে দেরি ওদের উঠতে দেরি হলো না। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। দুইজন গার্ড ওদের নিয়ে বেরিয়ে যায়। ওরা চলে যেতে আরাফ, আয়ান, আহিরের চেহারায় রাগী ভাব ফুটে ওঠে। একজন গার্ড আরাফদের উদ্দেশ্য করে বলে, স্যার লাশ দুটোকে এখন কি করব? লাশ দুটোকে পার্সেল করে জুবাইরের বাড়িতে পাঠিয়ে দাও। বলেই তিনজনে বাঁকা হাসে। গার্ড মাথা নেড়ে চলে যায় খান ম্যানসন। জুবাইর তার বেডরুমে দুজনে মেয়ে নিয়ে অশ্লীল কিছু কাজবাজ করায় ব্যস্ত। রফিক অর্থাৎ পিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ির ভিতর প্রবেশ করে। জুবাইয়ের রুমের দরজায় করাঘাত করলো। জুবাইয়ের বিরক্তি ভঙ্গিতে মেয়ে দুটোকে সরিয়ে বেড থেকে উঠে দরজা খুলে দিল। বস, ওরা আমাদের পাঠানো লোকদের মেরে ফেলেছে। কথাটা শুনে জুবাইরের রাগ মাথায় উঠে গেল। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে ভাঙচুর শুরু করলো। রফিক ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। জুবাইয়ের রাগে গড় গড় করে হেঁটে নিজের রুমে ঢুকে গান হাতে নিয়ে টেবিলের উপর রাখা কাঁচের ফুলদানিতে শ্যুট করলো। আমি তোদের তিনজনকে ছাড়বো না, জোরে চিৎকার করে বলল। মেয়ে দুটো ভয়ে দৌড়ে পালালো। উফ বাবা, এতক্ষণে দেহে যেন প্রাণ ফিরে পেলাম। আমারও একই অবস্থা। আমি তো ভেবেই নিয়েছিলাম আর হয়তো বাড়িতে ফিরতে পারবো না। আমিও। সাবিয়া, তাসপিয়া একসাথে ওর দিকে তাকালো। চুপ কর শালি, তোর সাহসটা কি? তুই ওই মাফিয়ার কোলে লাফ দিয়ে উঠে পড়লি? রাগী গলায় বলল। মিহিরিমা হতবম্ব হয়ে তাকিয়ে আছে ওদের দিকে।
এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেড়েছে? না, তবে আমি লাফ দিয়ে কখন কোলে উঠলাম সেটাই ভাবছি। হয়েছে, আর কিচ্ছু ভাবতে হবে না। এখন এটাই ভাবো, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে, আর বেঁচে থাকতে ওই রাস্তায় আমি পা রাখবো না। সাবিয়া কিছু বলবে তার আগে তাসফিয়া বলে উঠল, এখন ঘুমিয়ে পড়, মহারানী রাগ করেছে, কালকে আবার সকাল সকাল বের হতে হবে। গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরাব, দৃষ্টি কাঁধের উপর স্থির। তখন মিহিরিমাকে কোলে উঠালে মিহিরিমা ভয়ে আরাবের কাঁধে খামচে ধরে যায়, ফলস্বরূপ নখের দাগ বসে গেছে। আরাব দৃষ্টি সরিয়ে ফেলল, রাগ হচ্ছে খুব মেয়েটার উপর। এর ভিতর আরাফের রুমে আয়ান আহির প্রবেশ করল। আরাব ঘুরে ওদের দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আজকাল তুই একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিস বলে মনে হচ্ছে না? কথাটা শুনে আরাফের ভ্রু কুঁচকে এলো। আরাব রাগী কণ্ঠে বলল, মানে কি বলতে চাচ্ছিস তুই? না মানে তুই অচেনা একটা মেয়েকে কোলে উঠিয়ে নিলি, এটা কি ভাববার বিষয় নয়? মেয়েটার পা কেটে গেছিল, জাস্ট তাকে হেল্প করেছি, এটা নিয়ে এত ভাববার কি আছে? ওকে, বুঝলাম তুই শুধু হেল্প করেছিস। আহিরের দিকে তাকিয়ে আরাব বুঝতে পেরেছে ওরা দুজন ওকে নিয়ে মজা করছে। আরাব দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি না হয় একটা অচেনা মেয়েকে কোলে নিয়েছি, আর তোরা দুজন তো অচেনা দুটো মেয়েকে তোদের কোলে ওঠার অফার করছিলে। আয়ন ও আহির থম মেরে দাঁড়িয়ে গেল। আয়ন আরিফের দিকে তাকালো। আয়নকে নিজের দিকে তাকাতে দেখে আরাফ এক ভ্রু উঁচু করে বাঁকা হাসি দিল। চল ডিনার করতে হবে, সকালে একটা মিটিং আছে। আরাব দ্রুত রেডি হয়ে নিচে আয় বলেই আহির আয়ান আরাফের রুম থেকে বেরিয়ে গেল। বাইরে বের হয়ে আহির কটমট দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলো, আরাফকে পচাতে এসে নিজেরাই পচে গেলাম, সব হয়েছে তোর জন্য। যা বাবা, আমি আবার কি করলাম? আহির কিছু না বলে নিজের রুমে চলে গেল। সকালে সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে গেল তাসফিয়ার। উঠে বসে আলমোড়া ভেঙে পাশে তাকালো। সাবিয়ার এক পায়ে কোল বালিশের উপর আর এক পা বিছানার বাইরে, নাক ডেকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাসফিয়া সাবিয়াকে একবার দেখে ঘড়ির দিকে তাকালো। এত বেঁচে গেছে? আরে সাবিয়া এখনো নাক ডাকছে, দাঁড়া আজকে তোকে বোঝাচ্ছি। আমি নিচে এলাম কি করে? বলেই সাবিয়ার মাজা বরাবর একটা লাথি মারল। লাথি মারার ফলে সাবিয়া ফ্লোরে পড়ে গেল। সাবিয়া এক হাত মাজায় রেখে আর এক হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে উঠে বসে। আমি নিচে এলাম কি করে? আমি তোকে লাথি মেরে ফেলেছি। ঝাঁঝালো গলায়। সাবিয়ার ঘুম কেটে গেল। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে তাসফিয়ার চুল টেনে ধরল। তাসফিয়াও কম কিসে, সেও সাবিয়ার চুল টেনে ধরল। ওই শয়তান ছেড়ি, তুই আমাকে লাথি মেরেছিস? আমাকে ঘুমাতে দেখলে তোর হিংসা হয় তাই না? শয়তান ছেমরি, এত যখন ঘুম, তোর নাকটা বন্ধ করে ঘুমা, তোর নাকের মিউজিক আমি ঘুমাতে পারি না। বলে আরো জোরে সাবিয়ার চুল টেনে ধরল। থাম তোরা। কারো জোরে চিৎকারে দুজন দরজার দিকে তাকালো। মিহিরিমা অগ্নি দৃষ্টিতে খুন্তি হাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো পুরো রুম জুড়ে। নীরবতা কাটিয়ে মিহিরিমা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, সকাল সকাল চুল ছেঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছিস তোরা। থেমে গিয়ে আবারও বলতে আরম্ভ করলো, তোরা কি ছোট বাচ্চা? ছোট বাচ্চারাও তো তোদের মতো এমন করে না। চুল ছাড় দুজনের। জোরে বলল। তাসফিয়া সাবিয়া একে অপরের চুল ছেড়ে দিল। মিহিরিমা, আমি কিছু করিনি, এই তাসফিয়ার বাচ্চা। তাসফিয়ার দিকে আঙ্গুল উঠে, আমাকে লাথি মেরেছে, তাই তো আমি। বাকি কথা বলার আগে মিহিরিমা ওকে থামিয়ে দিল। শুধু একটা লাথি মেরেছে, মরে তো যাসনি। তাসফিয়া খুশিতে গদগদ হয়ে বিছানা থেকে নেমে মিহিরিমার দিকে একে গেল। এই তো জানু, তুই আমাকে বুঝতে পেরেছিস। বলেই মিহিরিমাকে জড়িয়ে ধরতে যাবে, তার আগে তাসফিয়ার পেছনে খুন্তির একটা বাড়ি পড়ল। তাসফিয়ার আঘাত পাওয়া জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে মিহিরিমার দিকে করুণ চোখে তাকালো। তুইও কম কিসে? আর জানু, তোর বরকে বলিস। বলেই চলে যেতে নিল। খচ্চর ছেমরি, আমাকে মারলি অভিশাপ দিলাম, এমন ছেলে তোর বর হবে, তোকে উঠতে বসতে চড়থাপ্পড় মারবে। মিহিরিমা ঘুরে তাসফিয়ার দিকে তাকিয়ে হাতে রাখা খুন্তি উঁচু করে ধরল। তাসফিয়া তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা আটকালো। ডাইনিং টেবিলে বসে তিনজন গম্ভীরভাবে নিজেদের মতো ব্রেকফাস্ট করছে। কেউ কারোর সাথে কথা বলছে না। নাদিম এসে মাথা হালকা নিচু করে।
স্যার, এখানে আজকে আপনাদের মিটিং আছে। আহির খাবার মুখে নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। কয়টায়? নাদিম মাথা নিচু রেখেই জবাব দিল। 11টায়। জুবাইরের কি খবর? নাদিম কিছুটা ভয়ে জবাব দিল। এখনো কিছু জানতে পারেনি আমাদের লোকেরা। ওর ওপর নজর রাখছে, কিছু জানতে পারলে আমাকে জানাবে। ওকে, যেতে পারিস। নাদিম চলে গেল। আরাফরা ব্রেকফাস্ট শেষ করে মিটিংয়ের উদ্দেশ্যে গাড়ি বের করে বেরিয়ে গেল। অনেকক্ষণ হলো মিহিরিমারা রেস্টুরেন্টে এসে কাজে লেগে পড়েছে। কাজের ফাঁকে ফাঁকে তাসফিয়া সাবিহা অনেকবার চেষ্টা করছে মহারানী রাগ ভাগানোর, কিন্তু তারা ব্যর্থ। তাই সিদ্ধান্ত নিল আজকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে কোথাও ঘুরতে যাবে। এতে করে মহারানীর রাগও ভেঙে যাবে। যেই কথা সেই কাজ। কি সমস্যা তোদের? কিছুটা রেগে বলল। তাসফিয়া একটা মেকি হাসি দিয়ে বলতে লাগলো। রাগ করিস না প্লিজ, জানিসই তো তুই রেগে থাকলে আমাদের ভালো লাগে না। কাদো কাদো ফেস বানিয়ে মিহিরিমা তাসফিয়ার এই ফেস থেকে প্রচুর হাসি পাচ্ছে। হাসি কন্ট্রোল করে বলল। আচ্ছা, রাগ করিনি, এখন বলতো এভাবে ছুটি কেন নিয়েছিস? চল না ঘুরতে যাই কোথাও, অনেক দিনই তো হলো কোথাও যাই না। এখন? হ্যাঁ তো কি হয়েছে, চল। বলে মিহিরিমার হাত ধরে হাঁটা শুরু করলো। তিনজনে হেঁটে হেঁটে একটা পার্কে এসে বসলো। পার্কটা নিরিবিলি, পার্কের পাশেই একটা নদী। দুপুরবেলা মানুষজন নেই বললেই চলে। মাত্রই মিটিং শেষ করে এসে গাড়িতে উঠে বসলো আরাফরা। গাড়ি চলতে শুরু করলো। কিছুদিন যেতেই গাড়ি থেমে গেল। কি সমস্যা? স্যার, সামনে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আর যেতে পারবে না। এটা শুনে তিনজনেরই মুখে বিরক্তিকর ভাব ফুটে উঠল। এখন কি এভাবেই বসে থাকতে হবে? বসে থাকতে না চাইলে চল বাইরে বের হয়ে কিছুক্ষণ ঘুরে আসি। আহির রাজি হয়ে গেল। দুজন বের হয়ে আরাফকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো। তুইও চল। আরাফ ওদের দিকে তাকিয়ে সেও বের হয়ে আসলো। তিনজনে হেঁটে হেঁটে সেই পার্কের ভিতর প্রবেশ করলো। কতদিন পর আমরা এমন জায়গায় এসেছি। হঠাৎ কারো অট্টহাসির শব্দ শুনে তিনজনে একে অপরের দিকে তাকিয়ে সামনের দিকে হেঁটে গেল। কি সমস্যা কি আপনাদের? পথ আটকে রেখেছেন কেন? যেতে দিন আমাদের। যেতে দেওয়ার জন্য তো আটকায়নি পাখিরা। তাসফিয়া কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো। মানে? ছেলে চারজন অট্টহাসিতে মেতে উঠল। হাসি থামিয়ে একজন বলল। মানে হলো আজকে আমরা তোমাদের নিয়ে বাসর করব। বলে আবারও হাসিতে মেতে উঠল। কি হচ্ছে এখানে? কারো কণ্ঠস্বর কানে আসতে এই ছেলেগুলো হাসি থামিয়ে পেছন ফিরে তাকালো। তিনটা ছেলে কালো শার্ট, মুখে কালো মাস্ক পরে দাঁড়িয়ে আছে। একটা ছেলে বলে উঠল। এখনো কিছুই হয়নি, তবে এখন অনেক কিছুই হবে। বলে মিহিরিমার ওড়না ধরার জন্য হাত বাড়ালো। মিহিরিমা ভয় পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। কিছুক্ষণ আগে পার্কে এসে দেখে কোনো মানুষজন নেই বললেই চলে। মিহিরিমারা একটা ফাঁকা বেঞ্চে বসে পড়ে। আমাদের এখানে আসা কি ঠিক হলো? কেন ঠিক না হওয়ার কি হলো? দেখছিস তো মানুষজন নেই, যদি কোনো বিপদ হয় আমার কিন্তু ভয় লাগছে। হ্যাঁ, আমারও ভয় লাগছে। আগের দিন রাতের কথা মনে নেই? একটুর জন্য বেঁচে গিয়েছিলাম। সাবিহা চুপ কর তো, কিছু হবে না, চুপচাপ বসে থাক আর এত সুন্দর পরিবেশটাকে উপভোগ কর। সাবিয়া মিহিরিমা আর কথা বাড়ালো না, কারণ ওরা জানে বলে কোনো লাভ হবে না। তাই অন্য বিষয়ে গল্প করতে লাগলো। তিনজনে গল্প করছিল, তখনই চারটা বখাটে ছেলে এসে ওদের বিরক্ত করা শুরু করে। অনেকক্ষণ হলো কিছু টের না পেয়ে চোখ মেলে তাকাতে দেখে পায় ছেলেটা ওড়না ধরার জন্য হাত বাড়িয়েছিল। তার হাত মুচড়ে ধরে আছে আরাফ। আরাফের চোখ থেকে যেন আগুন ঝরছে। মিহিরিমা সরে দাঁড়ায়, ভয়ে ওর অবস্থা খারাপ। তাসফিয়া সাবিহারও একই অবস্থা। আরাফ ছেলেটার হাত জোরে মুচড়ে ধরে ছেড়ে দেয়। ছেলেটা হাত ছাড়া পেয়ে রেগে আরাফকে মারার জন্য তেড়ে যেতেই আরাফ প্যান্টের পকেট থেকে গান বের করে ছেলেটার মাথা বরাবর শ্যুট করে দেয়। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে সাবিয়া জ্ঞান হারায় আর মিহিরিমা থ মেরে দাঁড়িয়ে যায়। আরাফ ছেলেটাকে শ্যুট করে বাকি তিনজনের দিকে তাকাতেই তারা ভয়ে পালিয়ে যায় সেখান থেকে। আরাফ, আয়ান, আহির এবার মিহিরিমাদের দিকে তাকালো। ভয়ঙ্করভাবে রেগে আছে তারা। তাসফিয়া সাবিয়াকে ঝাঁকাচ্ছে, কিন্তু সাবিয়ার কোনো হুঁশ জ্ঞান নেই। আয়ান দ্রুত সাবিয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আয়ান আলতো হাতে সাবিয়ার গালে হাত রাখে। এই মেয়েটা তো সেন্সলেস হয়ে গেছে, হসপিটালে নিতে হবে বলেই সাবিয়াকে পাজা কোলে তুলে নিল। আরাফ অনেকক্ষণ ধরে মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকে দেখছিল। হলুদ ফর্সা গায়ের রং, লম্বা কালো চুল, ঠোঁটের নিচে তিল, নীল রঙের সালোয়ার কামিজ পরায় আরো অনেক সুন্দর লাগছে।
এসব কি ভাবছিস আরাফ? এত এত সুন্দরী মেয়েরা তোর পেছনে ঘুরে, তাদের দিকে কখনোই তাকিয়ে দেখলি না, আর আজকে এই সামান্য একটা মেয়েকে এভাবে দেখছিস? আরাফ মিহিরিমার সামনে এসে রাগী গলায় বলতে লাগলো। এখানে কেন এসেছো? অ্যান্সার দাও। মিহিরিমার কোনো ভাবান্তর হলো না, এখনো থ মেরে দাঁড়িয়ে আছে। এতে যেন আরাফের রাগ আরও বেড়ে গেল। মিহিরিমার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে পড়ল। এই দুপুরবেলা নির্জন পার্কে কেন এসেছো? মিহিরিমা হঠাৎ ঢলে পড়ল আরাফের বুকে। আরাফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অনেক ভয় পেয়েছে মনে হয়। আরাফ দ্রুত মিহিরিমাকে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। তাসপিয়া ঠায় দাঁড়িয়ে রয়েছে। আহির কোনো কথা না বলে সজোরে তাসপিয়ার গালে একটা চড় বসিয়ে দিল। তার সামলাতে না পেরে তাসপিয়া কিছুটা সরে গেল। কোন সাহসে তুই এখানে এসেছো? কোন সাহসে তুমি এখানে এসেছো? জানো আজকে যদি আমরা না আসতাম কত বড় ক্ষতি হতে পারতো তোমাদের। ঝাঁঝালো গলায় পড়ল কথাগুলো। তাসপিয়া গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি পড়ছে। তাসপিয়া চুপচাপ দাঁড়িয়ে দেখতে দেখে আহির রেগে তাসপিয়াকে কিছু বলতে গিয়ে থেমে গেল। আহির খেয়াল করে দেখলো তাসপিয়া কাঁদছে। আহিরের এখন মায়া লাগলো, নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। ও সিট, এটা কি করলাম? এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি আমার। আহির তাসপিয়ার সামনে এসে আলতোভাবে তাসপিয়ার দুই গালে হাত রাখে। আহিরের এমন আচরণে তাসপিয়া অবাক হয়ে মাথা তুলে আহিরের দিকে তাকায়। আহির দেখতে পেল তাসপিয়ার চোখ থেকে গাল বেয়ে জল পড়ছে। আহির হাত দিয়ে তাসপিয়ার চোখের জল মুছে দিল। সরি, আমি থাপ্পড় মারতে চাইনি, কিন্তু আমার খুব রাগ হচ্ছিল। আপনার রাগ হওয়ার কি আছে এখানে? তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে? বলি তাসপিয়ার গাল থেকে হাত সরিয়ে ফেলল। তাসপিয়া আবারও প্রশ্ন করল, আমার ক্ষতি হলে আপনার কি? আহির রাগী চোখে তাসপিয়ার দিকে তাকালো। এতে তাসপিয়া কিছুটা ভয় পেল। আহির ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভেবো না। তোমার একাকে উদ্দেশ্য করে কিছুই বলিনি। তোমাকে বলেছি বলে এটা ভেবো না তোমার গুরুত্ব এই আহির চৌধুরীর কাছে অনেক বেশি। এটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আজ তোমাদের জায়গায় অন্য কোনো মেয়ে থাকতে পারতো। আর আমরা চাই না এই সমাজে কোনো নারীর অসম্মান হোক, বিকজ মেয়েরা মায়ের জাত। কথাগুলো বলেই আহির হাঁটা ধরল। তাসপিয়া আহিরের শেষের কথাটা শুনিয়ে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো। কি? বইয়ের বয়সী মেয়ে মায়ের জাত? আহির কথাটা শুনে দাঁড়িয়ে যায়, ঘুরে তাসপিয়ার দিকে তাকায়। কি বললে তুমি? রাগী কণ্ঠে। তাসপিয়া ভয় শুকনো একটা ঢোক গিলে। কই কি বললাম? মনে হয় শুনে ফেলেছে আমি কি বলেছি। আর শুনবে নাই বা কেন? তাসফিয়া কি আস্তে কথা বলতে জানে নাকি? ধুর, এখন কি হবে? কিছু বললে? কিছু বলিনি তো। ও আচ্ছা, তাহলে আমি হয়তো ভুল শুনেছি। হ্যাঁ হ্যাঁ, সেরকমই। দাঁড়িয়ে না থেকে চলো। জোরে চিল্লিয়ে তাসপিয়া ভয় কেঁপে ওঠে। মিহিরিমা সাবিয়া সোফায় পাশাপাশি বসে আছে, আর ওদের ঠিক সামনে সোফায় আরাফ ও আয়ান গম্ভীরভাবে বসে আছে। ড্রয়িং রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। ওদের নীরবতার ভিতরেই আহির তাসপিয়াকে নিয়ে প্রবেশ করলো ড্রয়িং রুমে। আরাফ ও আয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হসপিটালে না গিয়ে বাড়িতে আসতে বললি কেন? তাসপিয়া মিহিরিমা সাবিয়াকে দেখে ওদের কাছে গিয়ে বসে পড়ে। কেমন আছিস তোরা? আমি তো ভয় পেয়ে গেছিলাম। মিহিরিমা কিছু বলবে তার আগেই আরাফ উত্তর দিল, ও ভালো আছে। তো মিহিরিমা সুলতানা সেন্সলেস হওয়ার ড্রামা কেন করলেন? গম্ভীর গলায় বলল। আরাফের কথা শুনে তাসপিয়া আহির মিহিরিমার দিকে তাকালো। কি হলো? অ্যান্সার মি। অতীত। আরাফ মিহিরিমাকে কোলে করে গাড়ির কাছাকাছি এসেই থেমে গেল। মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। আরাফ মিহিরিমাকে নিয়ে গাড়িতে উঠিয়ে বসায়। মাথা গাড়ির সিটের উপর হেলান দিয়ে আছে। আয়ানও সাবিয়াকে এনে মিহিরিমার পাশে বসিয়ে দিল। আরাফরাও উঠে বসে। গাড়ি ঘোরাও, হসপিটালে যাব। গম্ভীর গলায় বলে সাবিয়ার দিকে তাকালো। না, বাড়িতে চলো। গম্ভীর গলায় বলে। আয়ান জিজ্ঞাসা দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ বুঝতে পেরে বলল, ডক্টরকে বাড়িতে ডেকে নেব। বলেই সামনের দিকে দৃষ্টি স্থির করে। আয়নার কথা বাড়ল না। বাড়িতে পৌঁছে প্রথমে আরাফ গাড়ি থেকে নেমে মিহিরিমাকে কোলে উঠিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। আরাফের পেছনে আয়নও রয়েছে। আরাফ আয়নকে মেয়ে কোলে বাড়িতে ঢুকতে দেখে গাডরা অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে।
আরাফ বুঝতে পেরে গার্ডদের উদ্দেশ্য জোরে চিল্লিয়ে বলল। এভাবে তাকিয়ে কি দেখছিস তোরা? যার যার কাজে মন দে। আরাফের চিৎকারে গার্ডের মাথা নিচু করে না। আরাফরা 2 তলার একটা রুমে যেয়ে মিহরিমা সাবিয়াকে পাশাপাশি শুইয়ে দেয়। আমি ডক্টরকে কল করছি। তার কোনো প্রয়োজন নেই, সার্ভেন্টকে 1 গ্লাস পানি নিয়ে আসতে বল। বলে মিহরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ন আরাফের কথা একজন সার্ভেন্টকে পানি নিয়ে আসতে বলল। কিছু সময় পর দরজায় নক করার শব্দ শোনা গেল। কামিং। গম্ভীর গলায় বলল। সার্ভেন্ট ভয়ে ভয়ে পানি নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। স্যার, এই যে পানি। টেবিলের ওপর রাখো। সার্ভেন্ট পানি রেখে দিয়ে চলে গেল। পানি দিয়ে সেন্স ফেরা ওদের। আয়ন আগে সাবিহার চোখে মুখে পানি ছেটালো। কিছুক্ষণ পরে চোখ পিটপিট করে তাকালো সাবিহা। আস্তে আস্তে চোখ খোলার পরে আয়নকে দেখে ভয় পেয়ে যায়। সাবিহা তড়িঘড়ি করে উঠে বসে ওড়না ঠিক করে গায়ে জড়িয়ে নিল। এটা কোথায়? আমি এখানে কি করে এলাম? এত উত্তেজিত হয়েও না, এটা আমাদের বাড়ি। গম্ভীর গলায় কথাটা বলে মিহিরিমার চোখে মুখে পানি দিতে লাগলো। সাবিয়া পাশে তাকিয়ে দেখে মিহিরিমাও সেন্সলেস হয়ে শুয়ে আছে। হাজার পানি মারো, আমি আজ আর উঠছি না। মাফিয়া খবিশগুলো একবার এখান থেকে বাড়ি যায়, তারপর উঠবো। অনেকক্ষণ ধরে পানি ছিটিয়ে কোনো কাজ হচ্ছে না দেখে আয়ন বিরক্ত হয়ে আরাফের দিকে তাকিয়ে পড়ল। দেখছিস তো সেন্স ফিরছে না। ডক্টরকে কল না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? আরাফ এবার মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এভাবে কাজ হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। একটা শয়তানি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়ন আরাফে যাওয়ার পানে চেয়ে আছে। মিনিট কয়েক পর আরাফ 1 বালতি পানি নিয়ে রুমের ভিতর প্রবেশ করলো। এটা দিয়ে কি বাকি কথা বলার আগে মিহিরিমার মুখের উপর 1 বালতি পানি ঢেলে দিল। ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটলো যে আয়ান সাবিয়া দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে মিহিরিমা আরাফের দিকে। এত ঠান্ডা পানি গায়ে পড়ায় হুড়মুড়িয়ে উঠে বসলো মিহিরিমা। মুখের ওপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে সামনের দিকে তাকালো। মিহিরিমাকে নিজের দিকে তাকাতে দেখে আরাফ বাঁকা হাসে। মিহিরিমার উদ্দেশ্যে বলতে লাগলো, মিহিরিমা সুলতানার সেন্স ফিরেছে তাহলে? মিহিরিমা ভয় পেয়ে কিছু বলতে পারছে না। মনে মনে ভীষণ রাগও হচ্ছে তার। কেন যে এমন নাটক করতে গেলাম। আল্লাহ, খবিশটা আমার গায়ে এত ঠান্ডা পানি ঢেলে দিল। ছাড়বো না আমি তোকে, খবিশ মাফিয়া। কি এত ভাবছো ড্রামা কুইন? কই কিছু না তো, আমরা বাড়ি যাব, দেরি হয়ে গেছে অনেক। আরে যাবে যাবে, এত তাড়া কিসের? আগে শাস্তি তো ভোগ করো। শেষের কথাটা আলাদা দাঁত চেপে বলল মিহিরিমা। ভয়ে প্রশ্ন করলো, শাস্তি? কিসের শাস্তি? আরাফ সোজা সাপটা জবাব দিল, এতক্ষণ সেন্সলেস হওয়ার নাটক করার শাস্তি। আরবের কথা শুনে মিহিরিমা ভয়ে শুকনো একটা ঢোক গিলে। ওয়েট, তার মানে তুমি এতক্ষণ নাটক করছিলে? কিছুটা জোরে বলল। আয়নের জোরে বলায় মিহিরিমা সাবিয়া দুজনেই ভয়ে কিছুটা কেঁপে উঠল। আরাফ মিহিরিমার একদম সামনে সে রাগী কণ্ঠে বলল, কি হলো বলো, কেন করলে নাটক? যার ফলস্বরূপ মিহিরিমা ভয়ে আবারও কেঁপে উঠল। আমাকে ক্ষমা করে দিন, আমি তখন ভয় পেয়ে এমন করেছি। ভয়ে ভয়ে জবাব দিল, তোমার সাহস আছে বলতে হবে। এতটুকু একটা পিচ্ছি মেয়ে মাফিয়া কিং আরাব চৌধুরীর সাথে নাটক করেছ, এর শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। শয়তানি হাসি দিয়ে শাস্তির কথা শুনে মিহিরিমার করুণ চোখে আরাফের দিকে তাকালো। ভাইয়া প্লিজ ওকে মাফ করে দিন, আমরা কথা দিচ্ছি আর কখনো আপনাদের সামনে আসবো না। এবারের মতো আমাদের যেতে দিন। আহির তাসপিয়ার দিকে কিছুটা ঝুঁকে আসলো। আহিরকে নিজের দিকে ঝুঁকতে দেখে তাসপিয়া ভয়ে তাকালো। আহির তাসপিয়ার চোখে চোখ রেখে বলল, এত তাড়া কিসের? লো ভয়েসে কথাটা বলেই তাসপিয়ার সামনে থেকে সরে আসলো। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাসায় যেতে হবে। ওকে তাহলে যাও। চোখ দিয়ে মেইন দরজার দিকে ইশারা করে। মিহিরিমারা আর কোনো কথা না বলে জলদি উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলেই পেছন থেকে আয়ন বলে উঠল, দাঁড়াও। মিহিরিমারা দাঁড়িয়ে যায়। ভয়ে ভয়ে পিছন ঘুরিয়ে দাঁড়ায়। কিছু বলবেন? তোমার দেখছি যাওয়ার খুব তাড়া, আগে শর্ত তো শুনে যাও। তিনজনেরই মুখে লেগে আছে বাঁকা হাসি। শর্তের কথা শুনে তিনজনই ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ পানে চেয়ে আছে। শর্ত? কিসের শর্ত? আরাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে মিহিরিমার একদম সামনে এসে পকেটে 2 হাত গুজে বলতে লাগলো, এখন থেকে আমাদের কথা মতো চলতে হবে তোমাদের। গম্ভীর গলায় বলল। আর কথা না শুনলে?
বলেই তাসফিয়ার সামনে গিয়ে তাসফিয়ার কোমরে হাত রেখে হাঁচকা টান দিল। তাসফিয়া তাল সামলাতে না পেরে আহিরের বুকে এসে পড়ে। আহির পিস্তল বের করে তাসফিয়ার কপালের মাঝ বরাবর তাক করে। এতে মিহিরিমা সাবিয়ার চোখ বড় বড় হয়ে যায়। আর তাসফিয়ার কথা তো বাদই দিলাম, গুলি করে মাটি চাপা দিয়ে দেব, মনে থাকে যেন। পিস্তল ঠেকিয়ে রেখেই বলল। তাসফিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে আসলো আহির। তাসফিয়া ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এতক্ষণ দম বন্ধ হয়ে যাচ্ছিল ভয়ে। আরেকটু হলে জান পাখি উড়াল দিত। বুঝতে পেরেছো আমাদের কথা, নাকি বুঝাতে হবে? না না না, বুঝতে পারছি। আমরা আপনাদের কথা শুনেই চলবো এখন থেকে। গুড, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। একবার বাড়ি যাই, তারপর তোদের কথা কচু শুনবো। শয়তানের হাড্ডিগুলো। গার্ডস! আহিরের ডাকে দুজন গার্ডস বাড়ির ভেতরে প্রবেশ করে। বলুন বস। ম্যাডামদের বাড়িতে দিয়ে আসো। গার্ডস মিহিরিমাদের উদ্দেশ্য করে বলে। ম্যাডাম আসুন। ওদের সাথে যাও। তাড়াতাড়ি চল সবাই। বলেই একে হাঁটা দিল। ওর পেছনে সাবিয়া তাসফিয়াও আছে। এক প্রকার দৌড়ে পালিয়ে গেল ওরা। ওরা যেতে আরা বলতে লাগলো, পালিয়ে আর যাবে কোথায়? এই মাফিয়া কিংদের কাছে আসতে হবে খুব তাড়াতাড়ি। বলেই বাঁকা হাসলো। শুধু সময়ের অপেক্ষা, তারপরে এই মাফিয়া কিংদের খাঁচায় বন্দি হতে হবে। বলেই তিনজনে ঘর কাঁপিয়ে হাসতে থাকে। ওই খবিশগুলোর কথা মতো চলতে হবে আমাকে? অসম্ভব, আমি পারবো না। ওরা নিজেদের মনে করে কি? হ্যাঁ। তাসফিয়া সাবিয়া কটমট দৃষ্টিতে মিহিরিমার দিকে তাকালো। প্লিজ, তুই আর কথা বলিস না বোন, সব কিছু তোর জন্য হয়েছে। ওই আহির ডেভিলটা আমার কপালে পিস্তল ঠেকিয়েছিল, আর একটু হলে তো আমি অকালে পটল তুলতাম। মিহিরিমা ফোরন কেটে বলল, হয়েছে মা, আপনি পটল তুলতেন, তুলে তো ফেলেননি। যত সব আজাইরা পাবলিক। ওই শয়তান ছিমরি, কি বললি তুই? আমি আজাইরা পাবলিক? হ্যাঁ বলেছি তো, কোনো সন্দেহ আছে? তাসফিয়া উঠে দাঁড়িয়ে, দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। বলে মিহিরিমাকে মারতে যাবে সাবিয়া চেঁচিয়ে বলে উঠল, কি সমস্যা কি তোদের? এমনি মাফিয়া খবিশগুলোর এক জ্বালায় মাথা ব্যথা করছে, তার ভেতর তোরা আর এক কাহিনী করছিস। ওকে, আর কাহিনী করছি না। মিহিরিমার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে, আর একবার যদি ঝগড়া করিস ওই মাফিয়া খবিশগুলো আর কি করবে, আমি ওদের পিস্তল চুরি করে নিয়ে এসে তোদের দুটোর খুলি উড়িয়ে দেব, মনে থাকে জানো। বলেই সাবিয়া শুয়ে পড়ল। মিহিরিমা তাসফিয়া একে অপরের দিকে একবার তাকিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। ওদের তিনজনকে আমি ছাড়বো না মুশফিক, আবারও আমার লোকেদের মেরে ফেলেছে। ফোনে কথাটা বলেই হাতে থাকা ড্রিঙ্কের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। কাচের গ্লাসটি ভেঙে চুরমার হয়ে গেল। শান্ত হও ভাই, আমি শীঘ্রই বাংলাদেশ আসছি। হ্যাঁ তুই আয়, তারপর আমরা দুজন মিলেই আমাদের শত্রুদের বিনাশ করব। আমাদের বিনাশ করতে এসে আবার নিজেরাই না বিনাশ হয়ে যাস। জুবাইয়ের কথাটা শুনে পেছনে ঘুরে তাকাই, দেখতে পায় মাফিয়া কিং আরাফ, আয়ান, আহির দাঁড়িয়ে আছে। ফোনের অপর পাশের ব্যক্তি হ্যালো হ্যালো করে যাচ্ছে। জুবাইয়ের কোনো সাড়া না পেয়ে জুবাইয়ের আস্তে ফোন কানে নিয়ে বলতে লাগলো, আমার সামনে ওরা তিনজন দাঁড়িয়ে আছে, পরে কথা বলছি। অপর পাশের ব্যক্তিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। তোরা আমার বাড়িতে কি করছিস? তোকে দেখতে এলাম। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, নিজের লোকেদের লাশ দেখে অনেক খারাপ লাগছে, তাই না? তাচ্ছিল্যে সুরে বলে জুবাইয়ের কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো কথাটা গিয়ে গায়ে লাগলো। জুবাইয়ের জোরে চিল্লিয়ে বলল, এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর কি মনে হয় তোর বাড়িতে আমরা থাকতে এসেছি? আমরা থাকতে আসিনি, তোকে সাবধান করে দিতে এসেছি। তুই যত অসৎ কাজ করবি আমরা তিনজন বাধা হয়ে দাঁড়াবো। আমাদের সাথে লাগতে আসিস না, ফল ভালো হবে না। জুবাইয়ের রেগে হাতের ফোনটাকে ফ্লোরে ছুঁড়ে মারে। তোদের তিনজনের অনেক পাখনা গজিয়েছে তাই না? ছাড়বো না তোদের, তোদের আমি ধ্বংস করেই ছাড়বো। আমাদের ধ্বংস করার আগে তোর মতো পাপিষ্ঠকে আমরা ধ্বংস করব। এমনিতেই তো তোর ব্যবসাকে আমরা লাঠে উঠিয়ে দিয়েছি। বলেই জোরে জোরে হাসতে লাগলো আরাফ, আয়ান, আহি। মাঝরাতে সাবিয়ার ফোনের রিংটনে বিরক্ত হয়ে মেহেরিমা সাবিয়াকে ডাকতে থাকে, সাবিহা, সাবিহা তোর ফোন। ঘুম জড়ানো কণ্ঠে সাবিয়া তো ঘুম কাতুরে। একবার ঘুমিয়ে পড়লে টর্নেডো হয়ে গেলেও ঘুম ভাঙবে না। সাবিয়ার কোনো সার শব্দ না পেয়ে জোরে ডাক দিল মেহেরিমা। তোর ফোন বাজছে, আননোন নাম্বার।
সাবিয়া বিরক্ত হয়ে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরেই বলতে লাগলো, কে রে তুই, খবিশের বাচ্চা? এই মাঝরাতে আমার ঘুমের 12টা বাজালি? তোর সাহস হয় কিভাবে মাঝরাতে ফোন দিয়ে মাফিয়া কিং আয়ান চৌধুরীর বইয়ের ঘুম ভাঙানোর? আপনার হাজব্যান্ড আয়ান চৌধুরী বলছি। মাঝরাতে ফোন দিয়েছি আপনার সাথে রোম্যান্স করার জন্য। দাঁতে দাঁত চেপে বলল। অতি চেনা পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই সাবিয়ার ঘুম কেটে গেল। ফোন কান থেকে নামিয়ে নাম্বারটা দেখতে লাগলো। তড়িঘড়ি করে উঠে বসলো। আয়ন আবারও বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় এই আয়ান চৌধুরীকে তুই তোকারি করার? সাবিয়ার ভয়ে গলা শুকিয়ে গেছে। আয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে বন্ধ করে ফেলল। সাবিয়া ফোন কেটে দেওয়াতে আয়ন রেগে আবারও কল করলো, কিন্তু এবার ফোন বন্ধ। আয়ন রেগে ফোনটাকে বিছানার উপর ছুঁড়ে মারে। এত বড় সাহস তোমার? ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রেখেছো। আয়ান চৌধুরীর মুখের উপর ফোন কেটে দেওয়ার ফল তোমাকে আমি হাড়ে হাড়ে বুঝাবো সুইট হার্ট। বলেই বাঁকা হাসে। পরের দিন সকালে। আজকে রেস্টুরেন্ট বন্ধ, তাই সবাই বাড়িতেই রয়েছে। মিহিরিমা রান্না করছে, সাবিয়া ওদের রুমে ঝাড়ু দিচ্ছে, আর তাসফিয়া সোফায় বসে বসে ফোনে টিকটক ভিডিও দেখছে। কলিং বেল বাজার আওয়াজ পেয়ে মিহিরিমা রান্নাঘর থেকে তাসফিয়ার উদ্দেশ্যে জোরে বলল, তাসফি, দেখ তো কে এসেছে। তাসফিয়া ফোন হাতে উঠে গিয়ে দরজা খুলে হাঁ করে দাঁড়িয়ে আছে। কোনো হেলদোল নেই। আর এদিকে ওর ফোনে টিকটকে গান হচ্ছে, বুকে চিনচিন করছে। হায়, মন্তমায় কাছে যায়। কে এসেছে তাসফি? রান্নাঘর থেকে বলল। তাসফিয়া কোনো উত্তর দিল না। উপায় না পেয়ে খুন্তি হাতে নিয়ে মিহিরিমার ড্রয়িং রুমে এসে সেও থ মেরে দাঁড়িয়ে গেল। সাবিয়া রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বলতে লাগলো তাসফিয়ার উদ্দেশ্যে, কিরে ফকিন্নি, কোন সময় থেকে জিজ্ঞেস করা হচ্ছে কে এসেছে? কথা বলছিস না কেন? তোর জামাই এসেছে নাকি যে তাকে দেখে চুপ হয়ে আছিস? ঝাড়ু হাতে নিয়ে এসে সাবিয়াও বড় সড়ো একটা শখ খেলো। দরজার সামনে আরাফ, আয়ান, আহির দাঁড়িয়ে আছে। আমি তো তোমাকে ছুঁয়ে দেইনি, তাহলে কি হলো তোমার? দুষ্টু হেসে বলল তাসফিয়ার উদ্দেশ্যে আহিরের কথায় আরাফ, আয়ান বাঁকা হাসে। তাসফিয়া ভাবলেশীন ভাবে বলল, জি। আহি কিছুটা রেগে বলল, দরজার সামনে থেকে সরো। তাসফিয়া বুঝতে পেরে তড়িঘড়ি করে গিয়ে ফোন বন্ধ করে মিহিরিমার পাশে দাঁড়ায়। তাসফিয়ার এখন খুব লজ্জা লাগছে। এতক্ষণ ওই গান চলছিল, ওর খেয়াল হয়নি। আরাপরাও মিহিরিমাদের বাড়ির ভেতরে প্রবেশ করে। আয়ন সানগ্লাস খুলে সাবিহার দিকে সরু দৃষ্টিতে তাকায়। কালো রঙের 3 পিস পরা চুলে বেনি করা, সামনে থেকে কিছু ছোট চুল বের করা, কোমরে ওড়না বেঁধে রেখেছে। তোমাকে তো কাজের বেটির থেকে কোনো অংশে কম লাগছে না বলেই মনে মনে শয়তানি হাসি দিল। আয়নের কথায় সাবিয়া আয়নের দিকে কটমল দৃষ্টিতে তাকালো। কি বললেন আপনি? শুনতে পাওনি? তাহলে আবার বলছি, তোমাকে কাজের বেটির থেকে কোনো অংশে কম লাগছে না। এক চোখ টিপ দিয়ে এতে সাবিহার রাগ যেন তরতর করে বেড়ে গেল। কোমরে এক হাত রেখে বলতে লাগলো, আমাকে কোন দিক থেকে আপনার কাজের বেডির মতো লাগছে? তাহলে কি বলবো, আয়ান চৌধুরীর বউয়ের মতো লাগছে? দাঁতে দাঁত চেপে বলল। সাবিয়া রেগে কিছু বলতে যাবে, তাসফিয়া সাবিয়ার হাত চেপে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, চুপ কর হতভাগী, আর কিছু বলিস না। নিজেও মরবি, সাথে করে আমাদেরও মারবি। সাবিয়া চুপ হয়ে গেছে। এখন তার কাল রাতের করা ভুলের কথা মনে পড়েছে। কোন মরণে যে কালকে বলতে গেলাম আয়ান চৌধুরীর বউ আমি, এই জন্য অসভ্যটা আমার উপর রেগে আছে। হায় আল্লাহ, দেশে কি ছেলের অভাব পড়েছিল? আর কারো বউ হতে পারিনি, ওই খবিশের বউ কেন হতে গেলাম? চুপ করে আছো কেন তোমরা? চুপ করে থাকবো না তো কি করব? তোদের দেখলেই তো কথা গলায় আটকে যায়। না মামা, মানে আসলে কি মানে করছো? আপনারা আমাদের বাড়িতে হঠাৎ এলেন? তোমাদের দেখতে এসেছি। কেন রে, খবিশের দল আমাদের কি রূপ গজিয়েছে যে দেখতে এসেছিস? জ্বালার শেষ নেই। কথাগুলো মনে মনে থেকে গেল। আরাফের মুখের উপর বলতে পারল না। আরাফ মিহিরিমার সামনে এসে দাঁড়ায়। মিহিরিমার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে, মিহিরিমা সুলতান, এই লোকে তোমাকে আরাফ চৌধুরীর সুলতানার মতো লাগছে। কথাটা কানে যেতে মিহিরিমার শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। আরাফের নিঃশ্বাস মিহিরিমার ঘাড় গলায় পড়ছে। আরাফ মিহিরিমার দিকে একবার তাকিয়ে দূরে সরে যায়। মিহিরিমা অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনের দিকে। অনেকক্ষণ আগেই আরাফরা চলে গেছে। ওরা যাওয়ার পর থেকে সাবিয়া এক গালে হাত দিয়ে বসে আছে। তুই সেই থেকে ওভাবে বসে আছিস কেন? তাহলে কি নাচবো? রাগ করছিস কেন? কি হয়েছে তোর? সাবিয়া তাসফিয়া আর মিহিরিমার দিকে একবার তাকায়।
নেহা কান্না করে। কাছিস কেন? ওই আয়ান খুবই শৈতানের দাদা, আমাকে চুমুকিয়েছে। নাক টেনে টেনে বলে। তাসফিয়া মিহিরিমা দুজনে বিস্ফোরিত চাহনিতে সাবিহার দিকে তাকিয়ে। কি? কিছুক্ষণ আগে। এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখছো বুঝি? কই না তো, অসভ্য লোক একটা। এই যে মিস সাবিহা তাবাসসুম, তোমাদের ওয়াশরুমটা কোন দিকে দেখিয়ে দাও। আসুন আমার সাথে। কেন রে, তোদের অত বড় বাড়িতে কি ওয়াশরুম নেই? যত সব, ওই যে ওয়াশরুম। বাকি কথা বলার আগে আয়ান সাবিয়ার হাত টেনে নিজের অনেক কাছে এনে গালে গভীরভাবে চুমু খায়। সাবিয়ার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। চুমু খেয়ে সাবিয়ার কানের কাছে মুখে নিয়ে নিঃসল গলায় বলতে লাগলো, আয়ান চৌধুরীর 7 টানা 5 টানা একটা মাত্র বউ তুমি। এটা শোনার পর থেকে সকাল সকালেই মিষ্টি না খেয়ে অফিসে যেতে ইচ্ছে করছিল না। বলেই বেরিয়ে আসলো। সাবিয়ার ঠায় দাঁড়িয়ে আছে। কি বলে গেলেন উনি? ড্রয়িং রুমে এসে আরাফদের বলে, অফিসে যেতে হবে, চলো এখন। যাওয়ার আগে আরাফ আহির মিহিরিমার তাসফিয়ার সামনে এসে দাঁড়ায়। মিহিরিমা তাসফিয়া ভয়ে ভয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আরাফ পকেটে হাত ঢুকিয়ে মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, আজ থেকে রেস্টুরেন্ট যাওয়া বন্ধ। তাহলে আমরা। বাকি কথা বলার আগেই আরাফ হাত জাগিয়ে থামিয়ে দেয়। তোমাদের যাবতীয় সব খরচ আমরা দিব। আসছে খবিস, আমাদের খরচ দিচ্ছে। আমার বউকেও বলে দিও, আর যা যা বলা হয়েছে সব যেন মনে থাকে। মিহিরিমা তাসফিয়ার মাথা নাড়ায়, যার উত্তর হ্যাঁ। ওরা চলে গেল। ওরা যেতেই মিহিরিমা তাসফিয়ার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়ে। সাবিহা! দুজন দুজনের দিকে তাকিয়ে ভোঁ দৌড় দিল। এসে দেখে সাবিয়া গালে হাত দিয়ে বিছানার উপর বসে আছে। বর্তমান কত বড় খবিস দেখেছিস? সাবিয়াকে চুমু খেয়েছে। তোকে তো চুমু খেয়েছে, আর যাওয়ার আগে 3 শয়তান আমাদের ধমকাধমকি করে গেছে। আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না, তুই আয়ান চৌধুরীর বউ এটা শোনার পর থেকে মানে কি? সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে সাভিয়া গাল থেকে হাত নামিয়ে করুণ চোখে মিহিরিমা তাসফিয়ার দিকে তাকিয়ে কাল রাতের ঘটনার শুরু থেকে সবটা বলল। সবটা শোনার পর তাসফিয়া সাবিয়ার পিঠে চাপড় মেরে বলতে লাগলো, শালি, তোর মাফিয়া বউ হওয়ার খুব শখ হয়েছিল, নে এখন হব। তার মানে কাল রাতে আয়ান চৌধুরী ফোন দিয়েছিল? সাবিয়া আস্তে আস্তে জবাব দিল। হলরুমের সোফায় বসে আরাফ, আয়ান, আহির যার যার ল্যাপটপে অফিসের কাজ করছে। কাজ করতে করতে আয়ন গম্ভীর গলায় বলে, জুবাইয়ের আজকে জায়গায় বোমা ব্লাস্ট করানোর প্ল্যান করেছে। আমরা থাকতে ওর প্ল্যান সাকসেস হবে না। বলে তিনজন ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। আরাফ জোরে চিল্লিয়ে গার্ডদের ডাকে। দুজনেই গার্ড হলরুমে প্রবেশ করে মাথা নিচু রেখে, গাড়ি বের করো। মিহিরিমারা আজকে মেলায় ঘুরতে যাবে, তাই তিনজনে কালো রঙের শাড়ি পরেছে, চুল খোলা রাখা, 2 হাত ভর্তি কাচের চুড়ি। মিহিরিমা চুড়িগুলো পরে উঠে দাঁড়িয়ে সাবিয়ার সামনে হাত ছাড়া দিল, যার জন্য কাচের চুড়িতে ঝনঝন করে শব্দ হলো। মাশাল্লাহ, তাসবি আমাদের মহারানীকে তো আজকে চোখে চোখে রাখতে হবে রে। তাসফিয়া শাড়ি ঠিক করতে করতে জবাব দিল, কেন, কি হয়েছে? বলেই ওদের দিকে তাকালো। দেখা গেল আজকে মিহিরিমাকে কেউ তুলে নিয়ে গেল। যা, কি যে বলিস, আমাকে কেউ নেবে না, নিলে তোদের নেবে। তাসফিয়া মজার সুরে বলে, হ্যাঁ সেটাই তো, আমরাও কি কম সুন্দর নাকি দেখতে? বলে তিনজনে হো হো করে হেসে দিল। মিহিরিমা তাড়া দিয়ে বলে, মজা করা অনেক হয়েছে, এখন জলদি রেডি হয়ে নে। তিনজন রেডি হয়ে বের হলো মেলার উদ্দেশ্যে। দুজন গার্ডস একটা লোককে ধরে রেখেছে, আর তার সামনে গম্ভীর মুডে আরাফ, আয়ান, আহির দাঁড়িয়ে আছে। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। তোকে কি করে ছেড়ে দিই বল? আমরা ঠিক সময় না এলে আজকে কত মানুষের জীবন যেত তার ধারণার বাইরে। লোকটা অনেক অনুরোধ করলো, কিন্তু কোনো কাজ হলো না। এক পর্যায়ে আয়ন লোকটার কপালে শ্যুট করলো। লোকটা সেখানেই মৃত্যুবরণ করে। আরাফরা কিছুক্ষণ আগেই জায়গায় উপস্থিত হয় এবং গার্ডসরা চারিদিকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পেয়েও যায় লোকটাকে। লোকটি ততক্ষণে বোম ফিট করতে সক্ষম হয়নি। তার আগেই আরবদের গার্ডসরা লোকটাকে ধরে ফেলে। মেলায় তিনজনে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখেছে। মিহিরিমা, সাবিহা, তাসফিয়া তো চুড়ি প্রেমী, তারা কয়েক ডজন চুড়ি কিনেছে। অনেক তো ঘোরাঘুরি হলো, চল এখন বাড়িতে যাওয়া উচিত। আগে ফুচকা খাবো, তারপর বাড়িতে যাব। মিহিরিমার কথায় সাবিহা, তাসফিয়াও সায় দিল। তিনজন বের হয়ে রাস্তার সাইডে একটা ফুচকার দোকানে গেল।
3 প্লেট ফুচকা অর্ডার করলো। ওইদিকে দেখ, ওই ছেলেটাকে সেই মেলা থেকে দেখেছি, আমাদের ফলো করছে। সাবিয়ার কথায় ওরা দুজনের দিকে তাকায়। দূরে লম্বা মতো একটা ছেলে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মিহিরিমা তাসফিয়া তাকাতে এই ছেলেটা দাঁত কেলিয়ে হাত উঠিয়ে হাই দিল। মিহিরিমারা কোনো পাত্তা দিল না। এর ভেতর ফুচকা চলে এলো। ওরা খাওয়া শুরু করে। মামা আর একটু ঝাল দেন, ঝাল হয়নি। ফুচকা খেতে খেতে তাসফিয়া সাবিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাসফিয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাবিয়া বলে, কি হয়েছে, অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? তোদের কাণ্ড দেখছি যত সব। ফুচকা খাওয়ার শেষে বিল দিয়ে 3 জন প্ল্যান করছে আজ হেঁটে হেঁটে বাড়ি যাবে। প্রথমে সাবিয়া রাজি ছিল না, কারণ ও 1 নম্বরে অলস। পরে মিহিরিমা তাসফিয়া জোড়াজুড়িতে রাজি হয়েছে। 3 জনে কিছুটা পথ গল্প করতে করতে এসেছে। হঠাৎ তাসফিয়া দাঁড়িয়ে মিহিরিমার উদ্দেশ্যে বলে, মিহিরিমা হয়ে যাক। তাসফিয়ার কথা মিহিরিমা বুঝতে পারে, কিন্তু সাবিয়া আর ওদের কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হওয়ার কথা বলছিস? দেখতে থাক, পরে বুঝে যাবি। তাসফিয়া মিহিরিমার কোমরে 1 হাত রেখে ফ্যাশন শোয়ের মতো করে হাঁটছে, আর সাবিয়া হাসতে হাসতে হাততালি দিচ্ছে। তাসফিয়া মিহিরিমা কিছু দূর যেই থেমে যায়। ওদের সামনে একটা গাড়ি থামানো। সাবিয়া প্রকুচকে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে এই মাঝ রাস্তায় কে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। হঠাৎ গাড়ি থেকে কাউকে বের হতে দেখে ওরা কিছুটা দূরে সরে দাঁড়ায়। গাড়ি থেকে আর কেউ না, আরাফ, আয়ান, আহিরকে বের হতে দেখে ওদের ভয়ে গলা শুকিয়ে গেল। আরাফ বের হয়ে সোজা মিহিরিমার সামনে দাঁড়ায়। বাহ মিহিরিমা সুলতানা, আপনি তো অনেক সুন্দর মডেলিং করতে জানেন। মিহিরিমা চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমাদের দুজনকে তো তাসফিয়া মিহিরিমাকে উদ্দেশ্য করে মিস ইউনিভার্সের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ওদের কথা শুনে মিহিরিমা তাসফিয়া ভালো করে বুঝে গেছে এতক্ষণ গাড়ির ভিতরে বসে ওরা সব কিছু দেখেছে। লজ্জায় দুজনের মন যাচ্ছে মাটি ফাঁক করে ঢুকে যেতে, কিন্তু তা হয়তো সম্ভব নয়। ওদের নয় মিস ইউনিভার্সের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তোমাকে কি দেওয়া উচিত? সেরা হাততালি দেওয়ার অ্যাওয়ার্ড। আয়নের কথা শুনে মিহিরিমা তাসফিয়ার প্রচুর হাসি পেল, কিন্তু ওরা ভয়ে হাসি আটকে রাখে। সাবিয়া আয়নের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনার কাছে কোনো প্রকার অ্যাওয়ার্ড চেয়েছি? সাবিয়ার কথা আয়ন থতমত খেয়ে গেল। সে এবার আরাফ আর আহিরের দিকে তাকায়। আয়নের অবস্থা দেখে আহিরের পেট ফেটে হাসি পাচ্ছে। আহির হাসি কন্ট্রোল করে মিহিরিমাদের উদ্দেশ্যে বলে, কয়টা বাজে এখন? কোথায় গিয়েছিলে তোমরা? এখন চুপ কেন? মাত্রই তো মুখে খই ফুটছিল। কয়টা বাজে এখন? আপনার চোখ নেই নাকি হাতে ঘড়ি নেই? হাতে তো ঘড়ি আছে, দেখে নিতে পারছেন না কয়টা বাজে? নাকি চোখে ছানি পড়ছে? কিছুটা রাগী কণ্ঠে বলল। মিহিরিমার এমন কথা শুনে আয়ান আরাফের দিকে করুণ চোখে তাকালো। সাবিয়া মিহিরিমার হাত চেপে ধরে ফিসফিস করে বলে, চুপ কর শালি, ভুলে গেছিস কাদের সামনে দাঁড়িয়ে আছি আমরা? সাবিয়ার কথায় মিহিরিমা এবার বুঝতে পারে কোথায় কি বলে ফেলেছে। সে এখন চুপ করে দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলে তোমরা? সবাই আবারও চুপ। কথা কানে যাচ্ছে না? কোথায় গিয়েছিলে? মেলায় গিয়েছিলাম। ভয়ে ভয়ে জবাব দিল। কার পারমিশন নিয়ে গিয়েছিলে? কার না। তাহলে কেন গিয়েছো? এমনি। এমনি এমনি চলে গেলে? তোমাদের কি বলা হয়েছিল? আমাদের কথা মতো চলতে হবে বলা হয়েছিল কি না? হ্যাঁ হয়েছিল, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। ভুল যখন করেছো এবার শাস্তি ভোগ করো। শাস্তি? আরাফ মিহিরিমার একদম সামনে এসে দাঁড়ায়। আরাফকে নিজের এত কাছে থেকে মিহিরিমা 2 কদম পিছিয়ে যায়। হ্যাঁ, অনেক কঠোর শাস্তি বলেই 3 জনে বাঁকা হাসে। গাড়িতে পাশাপাশি বসে আছে মিহিরিমা, তাসফিয়া, সাবিহা। আমি যাব না ওই খবিশগুলোর সাথে। মনে হচ্ছে তুই একা যাচ্ছিস, আর আমরা কোণে যাত্রী হয়ে তোকে বিদায় দিচ্ছি। এই সাবিহার বাচ্চা সাবি, ফাও কথা বলবি না একদম। বললে কি করবি? এক লাথি মেরে ওই আয়ন খবিশের গলে ঝুলিয়ে দেব। সাবিয়া তাসফিয়ার কথায় কোনো উত্তর দিল না। ওই মিহিরিমা, তুই ওইরকম প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? সাবিয়ার কথা শুনে মিহিরিমা রাগী চোখে সাবিহার দিকে তাকালো। প্যাঁচার মতো মুখ করে বসে থাকবো কেন? আজকে তো আমার বিয়ে, আমার তো খুশিতে লাফালাফি করা উচিত। এমন করে বলছিস কেন? তাহলে কিভাবে বলবো তুই বল? চুপচাপ বসলেও দোষ, লাফালাফি করলেও দোষ। তোরাই বল কি করব আমি? থাক, তোর কিচ্ছু করতে হবে না, তুই যেমন বসা ছিলি ওই রকমই শান্তিতে বসে থাক। মিহিরিমার মাথায় হাত বুলাতে বুলাতে। আর শান্তির কথা ভুলে যা। ওই খবিশগুলোর সাথে থাকলে আর কোনো শান্তি থাকবে না।
আফসোস করে বলল, তাহলে কি করার? আইডিয়া, চল এক্ষুনি পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাওয়া হচ্ছে? আহির গাড়িতে উঠতে উঠতে গম্ভীর গলায় বলে, কোথাও না, মজা করছিলাম। মজা বলে বেঁচে গেলে, সত্যি হলে এক্ষুনি। তাই বলে হাতের আঙ্গুল গানের স্টাইলে করে তাসফিয়ার সামনে ধরে তা দেখে তাসফিয়া ভয়ে কয়েকটা শুকনো ঢোক গেলে। মেরে মাটি চাপা দিয়ে দিতাম। আহির ড্রাইভ করছে, আহিরের পাশের সিটে আরাফ, মাঝে সিটে মিহিরিমারা, আর ওদের পেছনের সিটে আয়ন একাই বসে আছে। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। গাড়ি এসে থামে একটা বিলাসবহুল বাড়ির সামনে। মিহিরিমারা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ওদের আগেই আরাফরা নেমেছে। এই বাড়িতে আগেও একবার আসা হয়েছে, কিন্তু ভালো করে দেখা হয়নি। বাড়িটি 2 তলা বিশিষ্ট। উপর তলায় অনেক বড় একটা ব্যালকনি, ব্যালকনির পাশেই একটা বাগান বিলাস গাছ, অনেক সুন্দর লাগছে দেখতে। বাড়ির সামনে 2 পাশে নানান ফুলের গাছ, আর তার মাঝখানে রাস্তা। আরাফ জোরে গাছতে ডাক দেয়। আরাফের ডাকে 2 জন গার্ড এসে উপস্থিত হয়। ম্যাডামদের ভিতরে নিয়ে যাও। ম্যাডাম আসুন। মিহিরিমারা গার্ডদের সাথে বাড়ির ভিতরে প্রবেশ করে। ভেতরে ঢোকার সাথে সাথে আরাবদের একটা বিদেশি কুকুর তেড়ে আসে মিহিরিমাদের দিকে। কুকুরটি তেড়ে আসতে দেখে ওরা ভয়ে যে যেদিকে পারে দৌড় দেয়। কুকুরটিও ওদের তাড়া করে। সাবিয়া তাসফিয়া দৌড়ে গিয়ে ডাইনিং টেবিলের উপর উঠে পড়ে। আর মিহিরিমা বেচারা না পেরে দরজা দিয়ে বের হওয়ার সময় কারোর বুকের সাথে ধাক্কা লাগে। সামনে তাকে দেখে আরাফরা দাঁড়িয়ে আছে। এরই ভিতর কুকুরটি মিহিরিমার অনেক কাছে চলে আসে। মিহিরিমা ভয়ে আরাফকে জড়িয়ে ধরে। আমাকে বাঁচান, কুকুর, আমার ভীষণ ভয় লাগে। না শান্ত হও, ও কিছুই বলবে না। না না, ওকে সরান, আমার ভয় লাগছে। আমি আছি তো। বলেই মিহিরিমাকে নিজের থেকে ছাড়িয়ে টমি সামনে হাঁটু গেড়ে বসে আদর করতে থাকে। টমির একটাই দোষ, অচেনা কাউকে দেখলেই খেপে যায় আর তাড়া করে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। না ভাইয়া, আমার ভয় লাগছে। আয়ন একজন গার্ডসকে ডাক দিতেই সে এসে টমির গলায় শিকল দিয়ে বাইরে নিয়ে যায়। ওরা সবাই হল রুমে ঢোকে। মিহিরিমা তো আরাফের হাত শক্ত করে ধরে আছে। আয়ন আর আহি চারিদিকে চোখ বুলিয়ে সাবিয়া আর তাসফিয়াকে খুঁজছে। ডাইনিং টেবিলের দিকে চোখ যেতেই দেখে সাবিয়া তাসফিয়া টেবিলের ওপর বসে ওদের দিকে ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে। নামো, এখন মহারানীর মতো আর বসে থাকতে হবে না। তাসফিয়া সামনে গিয়ে গম্ভীর গলায় বলে, না, কুকুর চলে গেছে তো। যদি আবার আসে? আমি আছি তো। বলেই তাসফিয়া কে ধরে নামায়। আয়নও সাবিয়াকে নামিয়ে দেয়। আরাফ মিহিরিমার কোমর আঁকড়ে নিজের সাথে ধরে রেখেছে। মিহিরিমা আরাফের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করছে, কিন্তু আরাফের শক্তির কাছে হার মেনে গেল। খুব শখ ছেলেদের কোমর দেখানোর। রাগী কণ্ঠে বলেই মিহিরিমার কোমরে নখ দিয়ে খামচি দিল। মিহিরিমার ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। পানি নিচে পড়ার আগেই আরাফ ঠোঁট দিয়ে শুষে নেয়। রাগী কণ্ঠে বলতেই থাকে, অকারণে এই চোখের পানি ঝরতে দেখতে চাই না। এই চোখের পানি ও আরাফ চৌধুরীর নামে ঝরবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। বলেই মিহিরিমাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে শব্দ করে দরজা বন্ধ করে। এতেই মিহিরিমা বুঝতে পারে আরাফ খুব রেগে আছে। মিহিরিমা বিছানার উপর বসে পড়ে। কোমরে খুব জ্বলছে। চোখের পানি হাতের উল্টো পিঠে মুছে আলমারি থেকে মেরুন রঙের 3 পিস নিয়ে ফ্রেশ হতে চলে যায়। এটা আজ থেকে তোমার রুম। সাবিহা চুপচাপ দাঁড়িয়ে আছে, এদিক সেদিক তাকিয়ে রুমটাকে দেখছে। আলমারিতে তোমার প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। ফ্রেশ হয়ে 10 মিনিটের ভেতরে নিচে আসো। সাবিয়া শুধু মাথা নাড়ায়, যার উত্তর হ্যাঁ। আয়নার কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। কোন সাহসে শাড়ি পরে মেলায় গিয়েছিলে? তাসফিয়া চুপ। কি হলো, উত্তর দাও। তাসফিয়া কোনো কথা বলে না। এতে আহিরের রাগ দ্বিগুণ বেড়ে যায়। আহির তাসফিয়ার চুলের মুঠি শক্ত করে ধরে নিজের মুখের কাছে নিয়ে বলতে থাকে, তোমার সাজগোজ শুধুমাত্র আমার জন্য, আর কারোর জন্য নয়। অন্য কারোর জন্য যদি হয়ে থাকে তাহলে আমি সব কিছু তছনছ করে ফেলবো। আহিরের এত শক্ত করে চুল ধরায় তাসফিয়ার ব্যথায় চোখের কোনায় পানি এসে জমে। আহির তাদেরকে হাত আলগা করে দেয়। মুহূর্তে আহির তাসফিয়ার মুখের অনেক কাছে এগিয়ে যায়। আহিরকে নিজের এত কাছে এগিয়ে আসতে দেখে তাসফিয়ার হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ বেড়ে গেছে। আহির আস্তে করে তাসফিয়ার ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে। হঠাৎ এমন হওয়াতে তাসফিয়ার চোখ বড়সড় হয়ে যায়। শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো।
তাসফিয়াকে ছেড়ে দিয়ে বলেই রুম থেকে হনহনিয়ে চলে যায়। তাসফিয়া ড্যাব ড্যাব করে চেয়ে থাকে আহিরের যাওয়ার পানে। আলমারি থেকে কালো রঙের 3 পিস নিয়ে ফ্রেশ হতে চলে যায় তাসফিয়া। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। তখনকার কথা মনে পড়তেই লজ্জায় মুখ লাল বর্ণ ধারণ করে। মুখের সামনে পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিছে গুজে দিয়ে মুচকি হাসে সে। আহিরকে তার ভালো লাগে, সেই প্রথম দেখাতেই ভালো লেগেছিল। কিন্তু সে তো মাফিয়া, ভালো রাখলেও প্রচুর ভয় পায় সে ওই মাফিয়া কিং আহির চৌধুরীকে। তাই তো এই ভালো লাগা মনে মনেই থেকে গেছে। কিছুটা মন খারাপ হয় তাসফিয়ার। 3 জন ফ্রেশ হয়ে একসাথে বের হয়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে দেখে আরাফরা ডাইনিং টেবিলে বসে রয়েছে। ওদের 3 জনকে উপরে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান বলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। আয়নের কথায় ওরা নিচে গিয়ে 3 জন পাশাপাশি বসে পড়ে। ওদের সামনেই আরাফরা, মিহিরিমার সামনে আরাফ, সাবিয়ার সামনে আয়ান, তাসফিয়ার সামনে আহির বসে রয়েছে। আরাফরা কোনো কথা না বলে ওদের প্লেটে খাবার সার্ভ করে। খাওয়ার যতটুকু ইচ্ছা ছিল খাবারের চেহারা দেখে তা মরে গেল। মিহিরিমারা বরাবরই আমিষ খেতে পছন্দ করে, আর এই তো পুরোই নিরামিষ। বুঝতে হবে কাদের বাড়িতে রয়েছে নিরামিষ খবিস মাফিয়াগুলো, তো এইসবই খাবে। মিহিরিমা তো নাক সিটকে খাবারের দিকে তাকিয়ে রয়েছে। এইভাবে তাকিয়ে রয়েছো কেন? খাওয়া স্টার্ট করো। গম্ভীর গলায় বলে খাওয়ায় মনোযোগ দিল। বলছিলাম কি ভাইয়া, ওইসব শাক পাতা তো গরু ছাগল খায়, আমরা তো মানুষ। খাবারের প্লেটে চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে বলে। আয়ান চামচে করে খাবার মুখে নিবে। সাবিয়ার এমন কথা শুনেই খাবার মুখে না দিয়ে প্লেটে রেখে দিল। আয়ান রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সাবিয়ার দিকে। সাবিয়া আস্তে করে আয়নের দিকে তাকালো, দেখে ওর দিকে রাগী মুড নিয়ে তাকিয়ে রয়েছে। আয়নের এমন লোক দেখে সাবিয়া বুঝতে পেরেছে ও ভুল জায়গায় কতটা মুখ ফুসকে বলে ফেলেছে। এভাবে তাকিয়ে কি দেখছেন? আমার মুখে কি শাকসবজি গজিয়েছে নাকি? বাজে বকা বন্ধ করে খাওয়ায় মনোযোগ দাও, ইডিয়েট। রাগী গলায় দাঁতে দাঁত চেপে বলে মিহিরিমা আরবদের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে অল্প স্বল্প করে খাচ্ছে। মূল কথা, ওদের এসব ঘাস পাতা খেতে ইচ্ছে করছে না। ওদের এসব কাহিনী আর চোখে আরাফরা দেখতে দেখতে তাদের খাওয়া শেষ হয়ে গেছে। আয়ন খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলে, কি ব্যাপার, এখনো খাওয়া শেষ করতে পারোনি? সাবিয়া আয়নের কথা শুনে এক নজর তাকিয়ে প্লেটের দিকে তাকায়। আমরা কি তোদের মতো গরু ছাগল নাকি যে সব ঘাস পাতা গপ গপ করে খাবো? আয়ান, বুঝতে পারছিস না ম্যাডামদের আমাদের হাতে খাওয়ার শখ জেগেছে, তাই তো এখনো শেষ করতে পারিনি। ও আচ্ছা, তা আগে বলবো না তোমরা আমাদের হাতে খেতে চাও? আসো খাইয়ে দিই। বলে 3 জন উঠতে গেলে মিহিরিমারা একসাথে বলে ওঠে, না না, আমরা নিজেরাই খেতে পারবো। তাড়াতাড়ি খাওয়া শুরু করে। নিঃশ্বাস বন্ধ করে ঘাস পাতা গিলছে। অবশেষে অনেক কষ্টে খাওয়া শেষে সিঁড়ি দিয়ে 3য় বিশ্বযুদ্ধ করে 3 জন রুমে আসে। মিহিরিমারা আর সাবিয়া তো সিঁড়িতে রেস্ট করতে করতে উঠেছে। 3-4 বেলায় খাওয়া মনে হয় আজকে মাফিয়া খবিশগুলো ওদের এক বেলা খাইয়েছে। ওরা যেতে আরাফরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। উপর থেকে ওদের হাসির শব্দ শুনে মিহিরিমাদের গা জ্বলে উঠল, কারণ ওরা ভালো করেই বুঝতে পেরেছে খবিশগুলো কেন হাসছে। দেখলি আমাদের এভাবে ঘাস পাতা খাইয়ে এখন কিভাবে রাক্ষসের মতো হাসছে। ধৈর্য ধর, সময় আমাদেরও আসবে। ওই খবিশ মাফিয়াগুলোকে যদি লাফিয়া না বানাই তাহলে আমার নামও সাবিহা তাবাসসুম না। ভাব নিয়ে বলে। মিহিরিমার অনেক ঘুম পাচ্ছে, তাই সে শুয়ে পড়ে। তাসফিয়াও তার রুমে গিয়ে শুয়ে পড়েছে। সাবিয়া রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাচ্ছে আর চুল আঁচড়াতে ব্যস্ত। হঠাৎ পেছন থেকে কেউ সাবিয়াকে জড়িয়ে ধরায় সাবিয়া এক প্রকার ভয়ে লাফিয়ে ওঠে। আমি আয়ান, ভয় পেও না। সাবিয়ার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে। আয়নের কণ্ঠস্বর কানে যেতেই সাবিয়া কিছুটা শান্ত হয়। আয়নার দিকে দৃষ্টি স্থির করে, হ্যাঁ, আয়নকেই দেখা যাচ্ছে। সাদা শার্ট, কালো জিন্স পরা, চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাবিয়া আয়নায় আয়নের প্রতিবিম্বের দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। দেখা হলো? সাবিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে। সাবিয়া চমকে উঠে আয়নের দিকে তাকায়। আপনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার কিছু নেই, এখানে আমি ছাড়া আর কেউ আসবে না। বলে সাবিয়া 2 কাঁধে হাত রেখে পুরোপুরি নিজের দিকে ঘুরিয়ে সাবিয়াকে জড়িয়ে ধরে। সাবিয়ারও কি হলো সে বুঝতে পারল না, আবে সে চোখ বুজে ফেলল।
কেন জানি আয়নের বুকে ওর শান্তি লাগছে। ঘুমাবে না? আয়নের বুকে মাথা রেখে ওকে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। বলেই সাবিয়ার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দেয়। তারপর নিজেরা রুমে চলে যায়। আর সাবিয়াও বিছানায় কম্বল গায়ে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। আর ওর নাক ডাকা তো আছে, না জানি আয়ন কি করে ওর পাশে ঘুমাবে। রাত 2:45। মিহরিমার ঘুমের ভেতর মনে হচ্ছে কেউ ওকে খুব কাছ থেকে দেখছে। মিহরিমা কিছুটা নড়ে চড়ে ওঠে। না, এখনই মনে হচ্ছে কেউ ওকে দেখছে। মিহরিমার চোখ মেলে তাকিয়ে দেখে সামনে কালো কিছু একটা বসে রয়েছে। এটা দেখা মাত্র যেই চিৎকার দিতে যাবে তখনই কালো ছায়াটা মিহরিমার উপর আশ্রয়া হয়ে মিহরিমার মুখ চেপে ধরে। মিহরিমা তো ভয়ে মুখ দিয়ে শব্দ করছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।